নন্দাকে দিয়ে বিজিতকে টোপ দেওয়ালো মায়া ও পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দা বিজিত ও শিবানীর ব্যাপারে সব ঘটনা খুলে বলে। হঠাৎ একদিন রাতে যখন যখন বিজিত তার বন্ধুদের নিয়ে ড্রিঙ্কস করছিল, ঠিক তখনই শিবানী বাড়ি থেকে বেরোয় থানার উদ্দেশ্যে। তখনই তখনই বিজন এসে বলতে থাকে, কি ব্যাপার শিবানী, কোথায় যাচ্ছ তুমি? তখনই শিবানী বলতে থাকে, আমি থানায় যাচ্ছি, তোমাকে এক্সপোজ করে দেব আমি, তুমি আমাকে ঠকিয়েছো, তোমাকে আমি ছাড়বো না, তুমি তুমি যে অন্যায়টা করেছো আমার সঙ্গে, সে অন্যায়ের প্রতিবাদ করব আমি, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব, আমি দরকার হলে তোমাকে নিজের হাতে খুন করব, তারপরেও আমি তোমাকে ছাড়বো না। তখন তখন বিজন বারবার শিবানীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শিবানী কোনোভাবেই শোনে না। শিবানী বারবার বলতে থাকে ও পুলিশে যাবেই, পুলিশের কাছে ও ইনফর্ম করবেই, তা না হলে ও কখনোই কখনোই নিজেকে নিজেকে ক্ষমা করতে পারবে না। তখন তখন বিজন বারবার বারবার শিবানীকে বলতে থাকে, প্লিজ শিবানী, বোঝার চেষ্টা করো, এরকম করো না। তখন শিবানী শিবানী কোনো কথা না শুনে পালাতে থাকে। ঠিক তখন আমি সামনে আসায় আমার সঙ্গে ধাক্কা খেয়ে যায় শিবানী, এরপরে মাটিতে পড়ে যায় শিবানী। তখনই তখনই আমি শিবানীকে ধরে উঠাই আর বলতে থাকে, শিবানী কি হয়েছে, তুমি এরকম করে দৌড়াচ্ছ কেন, কি হয়েছে বোন, উঠে দাঁড়াও। এরপরে এরপরে আমি শিবানীকে উঠে নিজের সামনে দাঁড় করালে ঠিক তখনই পেছন থেকে বিজন এসে শিবানীর মাথায় আঘাত করে। তখনই তখনই শিবানী মাটিতে লুটিয়ে পড়ে শিবানী শিবানী জ্ঞান হারিয়ে ফেলে। তখন তখন বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, আমি আমি তোমাকে প্রচন্ড ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তুমি আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছো শিবানী, আমি এটা এটা মেনে নিতে পারবো না, আমি আমার স্বপ্ন কিছুতেই ভেঙে যেতে দেব না। আমার স্বপ্নে আমি আমি আমার স্বপ্নে অটুট, কিন্তু তুমি যেভাবে আমার স্বপ্নটা ভেঙে দিতে চাইছো, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এরপরে আমি আমি আমাকে দেখে বিজন বলতে থাকে, তুই যদি কিছু বলিস তবে তোকেও শেষ করে ফেলবো, তুই তো আমাকে ভালোবাসিস, তুই কথা দে তুই কাউকে কখনো কিচ্ছু বলবি না। তখন আমি বিজনের কথায় কথা দিয়ে আমি আর কাউকে কিচ্ছু বলিনি, আমি বিজনের কথায় চুপচাপ ছিলাম, কারণ কারণ ও আমাকে ওর ভালোবাসার দোহাই দিয়েছিল। আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম, তার কারণে নিজের ভালোবাসার কথা ভেবেই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ও হয়তো বা এইটা করার পরে শুধরে যাবে। তখন তখন দেখা যায় বিজনের বন্ধুরা বলতে থাকে, বিজন এটা কি করলি তুই? তখনই বিজন বলতে থাকে, ওকে শেষ করে দে আর মাটিতে পুঁতে দে, আমার আমার স্বপ্নের পথে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকেই শেষ করে দেব, আমি তাকে তাকে কিছুতেই এই পৃথিবীতে রাখতে পারবো না, কারণ আমার স্বপ্নটা আমার কাছে অনেক অনেক মূল্যবান। এরপরে এরপরে তার বন্ধুরা বলতে থাকে, এটাকে খুন করলে তুই কি কোথায় যেতে পারিস তুই জানিস? তখন তখন বিজন বলতে থাকে, আমার এই কাজে একটু একটু খুন খারাপি করতে হয়, আমি না হয় আমার বউকে দিয়ে শুরু করলাম। এরপরে দেখা যায় বিজনের বন্ধুদের বিজন বলতে থাকে, তোদের যেটা করতে বলছি সেটাই কর, এর বাইরে তোদের আর কিছু করতে হবে না, তোদের তোদের যে কাজটা দিয়েছি সে কাজটা করতে বলছি কর, না করলে আমাকেই করতে হবে। এই বলে ও কাটারি হাতে তুলে নেয় আর তখনই শিবানীকে সেখানেই মেরে ফেলে আর মাটিতে পুঁতে দেয়। এ কথা শুনে কান্নায় ভেঙে পড়ে শিবপ্রসাদ। তখন তখন শিবানী নন্দা বলতে থাকে, বিশ্বাস করবেন, আমি আমি কিছুতেই কিছুতেই এগুলোতে সায় দিইনি, কিন্তু আমি আমি প্রাণের ভয়ে চুপ করেছিলাম আর ওকে ওকে ভালোবেসে ওর ভালোবাসায় অন্ধ হয়ে আমি চুপ ছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তোবা শিবানী তো এখন মরেই গেছে, শিবানীকে যদি আমি আমি মুখ খুলি তাও তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু কিন্তু আমি যদি চুপচাপ থাকি, যদি আমি বিজনকে পাই, কিন্তু কিন্তু আমার ধারণা ভুল ছিল, ও ও শিবানীকে এই মাটিতে পুঁতে দিয়ে এখান থেকে চলে যায় আর কখনো আসেনি, অনেক বছর হয়ে গেছে আর এখনো আমি ওর সামনে পড়িনি, আমি ওর সামনে দাঁড়াতে পারিনি, ও এভাবে এভাবে আমাকে ছেড়ে কোথায় গেছে আমি নিজেও জানি না। এরপর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ হতো না, শুধু ওর বন্ধুরা আমাকে বলতো আমি যেন কোনোভাবে কোনোভাবে ওর সঙ্গে কোনো কিছু যোগাযোগ করার চেষ্টা না করি আর কাউকে যেন এই ব্যাপারে কিছুই না বলি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ একটি বিয়ের কার্ড নিয়ে নন্দাকে বলতে থাকে, এই কার্ডটা পুরো কুসুমপুর গ্রামে ছড়িয়ে দাও আর ও সবাইকে বলবে যে এই সামনে সামনে পয়লা বৈশাখে শিবানী আর বিজিতের বিয়ে হচ্ছে, শিবানী আর বিজন লাল একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসছে। তখন তখন নন্দা বলতে থাকে, কিন্তু শিবানী কোথা থেকে আসবে, শিবানী তো নেই, শিবানী শিবানী কি করে বিয়ের পিঁড়িতে বসবে, ও তো খুন হয়েছে। তখনই তখনই শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আসবে, সবাইকে সবাইকে জানিয়ে দাও যে শিবানী তোমার সঙ্গেই আছে, আর শিবানীকে কি করে জোগাড় করতে হয় সেটা
সেটা আমি ম্যানেজ করে নেব। তুমি তুমি তোমার কাজটা করো প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। এরপরে এরপরে দেখা যায় এদিকে এদিকে বিজিতকে আয়ুষী বলতে থাকে, আমি আমি তোমার কাছে জবাব চাইছি। এরপরে নন্দা বিজিতকে সেখান থেকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে আসে আর দরজা আটকে বিজিতকে বলতে থাকে, প্লিজ প্লিজ বিজিত, আমাকে সবটা খুলে বলো। আর তুমি তুমি এই শিবানীর কথা শুনে এতটা চমকে গেল কেন? শিবানী কে? শিবানীর ব্যাপারে সবটা খুলে বলো, তা না হলে তুমি ঝামেলায় পড়ে যাবে। আমার মনে হচ্ছে তুমি আস্তে আস্তে অতলে তলিয়ে যাচ্ছ, নিজেকে নিজেকে সাগরের নিচে তলিয়ে দিচ্ছ। এখনো এখনো সময় আছে বিজয়, আমাকে আমাকে সবটা খুলে বলো। আমি চাইলেই তোমাকে বাঁচাতে পারি, আর যদি না বলো তবে কিন্তু তোমার তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে। তুমি তুমি জানো না কত বড় ঝামেলায় পড়তে চলেছো তুমি। কারণ কারণ শম্ভুনাথ গাঙ্গুলি বলতে আমি বুঝতে পারছি যে এটা এটা অবশ্যই শিবপ্রসাদ গাঙ্গুলির বাবা শম্ভুনাথ গাঙ্গুলি। কিন্তু কিন্তু উনি তো আমাকে আমাকে নিমন্ত্রণের কার্ডটা পাঠিয়েছে, তার মানে অবশ্যই খটকা আছে। তাই এখনো সময় আছে বিজিত, আমাকে সবটা খুলে বলো। তখনই বিজিত বলতে থাকে, বড়দি আমি আপনাকে সবটা বলবো, আমাকে একটু 2 মিনিট সময় দিন, আমি একটা ফোন করব, তারপরে আপনাকে সবটা আমি বলছি। এদিকে এদিকে দেখা যায় নন্দা মায়াকে বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাকে পুরোপুরি হেল্প করব। ঠিক তখনই বিজিত ফোন করে নন্দাকে। এরপরে নন্দা ফোন ধরলে বিজিত বলতে থাকে, এরে নন্দা, ওই পাশে ওখানে কুসুমপুরে কি কোনো বিয়ে হচ্ছে? তখন তখন দেখা যায় নন্দা বলতে থাকে, হ্যাঁ হচ্ছে তো। তখন তখন এই কথা শুনে দেখা যায় তখনই বিজিত বলতে থাকে, তার মানে কার বিয়ে হচ্ছে? আমি তো কিছু জানি না। তখনই বিজিতের কথা শুনে নন্দা বলতে থাকে, কেন শিবানীর সঙ্গে শিবানীর সঙ্গে বিজনলালের বিয়ে হচ্ছে? এখানে তো পুরো পুরো গ্রামটা সাজানো হচ্ছে, পুরো পুরো গ্রাম সাজানো হচ্ছে, বাড়ি সাজানো হচ্ছে। শিবানী কোণে সেজে বিজনের জন্য অপেক্ষা করছে। কেন তুমি তুমি আসবে না? তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, কি বলছিস এসব? তুই তোর মাথা তাল হয়ে গেছে নাকি? কি করে শিবানীর সঙ্গে বিজনের বিয়ে হবে? শিবানী কি বেঁচে আছে? তুই জানিস না শিবানী মরে গেছে? তখনই নন্দা বলতে থাকে, আমি আমি জানি, কিন্তু কিন্তু শিবানী বেঁচে আছে, শিবানী আছে, শিবানীর সঙ্গে বিজনের বিয়ে হচ্ছে আর বিয়ের আয়োজন করছে শিবানীর দাদা। তখন তখন এই কথা শুনে দেখা যায় বিজিত ভয় পেয়ে যায়। বিজিত বলতে থাকে, তুই সত্যি করে বল, তোকে দিয়ে এ কথাগুলো কেউ বলাচ্ছে নাকি সত্যি সত্যি এমনটাই হচ্ছে? তখনই নন্দা বলতে থাকে, আমি তোমাকে কেন মিথ্যে বলবো বলো, সত্যি এসব হচ্ছে। তুমি তুমি বিশ্বাস না হলে তুমি গ্রামে এসো, গ্রামে এসে দেখে যাও। তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তুই বুঝতে পারছিস তুই কত বড় কি কথা বলছিস? আমার বিয়ে আমি জানি না? তখনই তখনই দেখা যায় নন্দা বলতে থাকে, কেন রেজিস্টার মালতী সেন এসেছিল তো, উনি উনি এসেছিলেন, উনি উনি সবটা অ্যাপ্রিসিয়েট করে গেছে। এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় নন্দা। তখনই মায়া বলতে থাকে, আমি তোমাকে দেখে প্রাউড ফিল করছি। তুমি তুমি একদম একদম ঠিক কাজ করেছো নন্দা। তুমি ভেবেছিলে তোমাকে বিজিত বিয়ে করবে, কিন্তু ও কখনোই বিয়ে করবে না। কারণ কারণ ও ওরকম ছেলেই নয়। ও ও এখন আমাদের আমাদের পরশুরাম স্যারের শালিকাকে বিয়ে করছে। উনি উনি এখন কলকাতায় অনেক ধনীর দুলালিকে বিয়ে করছে, তোমাকে কিছুতেই উনি বিয়ে করবে না। এরপরে দেখা যায় যে শিবপ্রসাদ এসে নন্দাকে বলতে থাকে, শুনুন নন্দা দেবী, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ কোনোভাবে এরকম আমার আমার পাশ থেকে সরে যাবেন না। আমার বোনের খুনিকে শাস্তি দিতে আমাকে সাহায্য করবেন। যদি আপনি আমাকে সাহায্য করেন তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এদিকে এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জির লোকজন সুধারানীকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। আর তখন সুধারানী মনে মনে বলছে, আমি আমি যে কি ঝামেলায় ফেসে গেলাম, এই 10,000 টাকার জন্য নিজেকে এরকম একটা ঝামেলায় পড়তে হবে আমি কখনোই কখনোই ভাবিনি। ঠিক তখনই দেখা যায় সুধারানীদের গাড়ির সামনে একটি একটি বৃদ্ধা মহিলা এসে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই দেখা যায় ড্রাইভার গাড়ি থামালে তখন কর্ণ চ্যাটার্জির সিকিউরিটিরা নেমে যায় আর বলতে থাকে, আপনি এখানে কি করছেন? এভাবে এভাবে রাস্তার মাঝখানে কেন পড়ে যাচ্ছেন? যদি আপনার উপরে গাড়ি চলে যেত তবে তো আমাদেরই দোষ হতো, বলতেন যে আমরাই নাকি আপনাকে আপনাকে পিষে দিয়েছি। তখন তখন এ কথা শুনে দেখা যায় টোটিনি বলতে থাকে, আমাকে আমাকে একটু রাস্তাটা পার করে দেবে বাবা, একটু বয়স হচ্ছে তো তাই হাঁটতে পারছি না, পড়ে যাচ্ছি বারবার। এরপরেই এরপরে দেখা যায় এই বলে টোটিনের লোকগুলো আটকাতে থাকলে ঠিক তখনই ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসাররা এসে চারপাশটা ঘেরাও করে ধরে। পুরো গাড়ি ঘেরাও করে ধরলে তখনই তখনই দেখা যায় লোকগুলো বলতে থাকে, এই তুই কার সঙ্গে কথা বলছিস, এই দিকে দেখ।
এরপরে দেখা যায় লোকটি যখনই তাকাবে ঠিক তখনই তটিনী নিজের রিভলভার বের করে লোকটির মাথায় ধরে আর বলতে থাকে, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট তটিনী গাঙ্গুলি। এ কথা শুনে দেখা যায় লোকগুলো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আপনারা এখানে কি করে? তখন তখন তটিনী বলতে থাকে, আমরা আমরা কি করে সেটা তোদের পরে জানিয়ে দেব, কিন্তু কিন্তু তোদের কে পাঠিয়েছে? কর্ণ চ্যাটার্জি। তো কর্ণ চ্যাটার্জিকে আমরা এমন ভাবে সাহিস্তা করব না, কর্ণ চ্যাটার্জির সিকিউরিটি রাখা বের করে দেব। তখনই লোকগুলো বলতে থাকে, আপনি এভাবে আমাদের সঙ্গে বিহেভ করতে পারেন না। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার, আমি চাইলেই এখানে শুট করে দিতে পারি আর এনকাউন্টার বলেও চালিয়ে দিতে পারি, তাই আমাদের সঙ্গে লাগতে এসো না, আমাদের সঙ্গে লাগতে এলে ঝামেলায় পড়ে যাবে। আর তোমরা তোমরা সুধারানী দাসকে গাড়ি থেকে নামাও আর আমাদের গাড়িতে উঠিয়ে নাও আর ওদেরকে ওদেরকে ছেড়ে দাও। এরপরে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে, প্লিজ এমন করবেন না, আমরা যদি ওনাকে ছেড়ে দিই তবে আমাদের আমাদের আর বেঁচে থাকা হবে না, মিস্টার কর্ণ চ্যাটার্জি আমাদের মেরেই ফেলবে। তখন তখন দেখা যায় সুধারানী তটিনীকে বলতে থাকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি যদি আজকে আজকে না আসতেন তবে আজকে আমাকে আমাকে যে কতটা কষ্ট পেতে হতো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এভাবে এভাবে ভয় পেয়ে পেয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হতো। আমি যে কি ভুল করেছি আমি আপনাকে বলতে পারবো না। আমি আমি যে কতটা ভুল করেছি, আমার আমার এই ভুলের জন্যই আমাকে আজকে এত দূর আসতে হচ্ছে, এতটা সাফার করতে হচ্ছে। তা না হলে তো আমাকে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো না, তাই না? তখনই তটিনী বলতে থাকে, শুনুন, মানুষ বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট, ঠিক হয়েছে আপনার মতো। 10,000 টাকার কারণে আপনি একটা একটা ছোট্ট বাচ্চাকে এমন ভাবে ফাঁসালেন, তার বাবা মা থেকে তাকে দূরে করে দিলেন, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না, তাই না? তখন এ কথা শুনে সুধারানী বলতে থাকে, আমি আপনাকে আপনাকে কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না, কি করে আপনার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করব, আমার আমার ভাষা জানা নেই। তখন এই তটিনী বলতে থাকে, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, আপনি আমার একটা কাজ করে দিলেই হবে। তখন এ কথা শুনে দেখা যায় মহিলা বলতে থাকে, হ্যাঁ বলুন কি কাজ? তখনই তটিনী বলতে থাকে, আসলে আসলে কাজটা হচ্ছে আমার আমাকে আপনাকে আপনাকে আবার আবার স্কুলে যেতে হবে, ওখানে গিয়ে কর্ণ চ্যাটার্জিকে ভয় দেখাতে হবে। এদিকে এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি স্কুলে এসে পড়েছে। এরপরে লহরী বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে সপরিবারে এখানে কি করছেন? তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আসলে আমি স্নেহান গাঙ্গুলি ও তানিশা গাঙ্গুলি কে টিসি দিয়ে এই স্কুল থেকে বের করে দিতে চাই। আসলে আসলে ক্রিমিনালদের বাচ্চারা এই স্কুলে পড়তে পারবে না, কারণ কারণ সবকটা অভিভাবকরা আঙুল তুলছে আমাদের স্কুলের দিকে। সবাই বলছে ক্রিমিনালের বাচ্চারা যদি এখানে এখানে পড়াশোনা করে তবে আমরা আমাদের বাচ্চাদের কি করে এখানে লেখাপড়া করাবো? ওরাও তো ক্রিমিনালে তৈরি হয়ে যাবে, তাই না? তাই আমাদের স্কুলে এরকম এরকম বাচ্চাদের থাকার কোনো অধিকার নেই। তাই আমরা ডিসিশন নিয়েছি যে ওদেরকে টিসি দিয়ে বের করে দেব। তখনই লহরী আরাধ্যাকে বলতে থাকে, আরাধ্যা, তুমি তো বাড়ির বউ, তুমি তোমার শ্বশুর মশাইকে বোঝাতে পারো না যে ওনাকে ওনাকে ভালো পথে আসতে হবে? এরকম করে অনেক তো চললো, অনেক দিন তো পেরিয়ে গেল, এখন আর এসব করার কোনো দরকার নেই। যতটুকু উপার্জন হয়েছে, যতটুকু সবকিছু হয়েছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে বলো। এভাবে এভাবে অন্যায় করে কি হবে বলো? একদিন তো সবকিছু এমনিতে রেখে যেতে হবে, তাই না? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমার কাছে জ্ঞান নিতে আসিনি, আমি তোমার কাছে জ্ঞান শুনতে আসিনি। আর তোমার তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। তখন তখন এ কথা শুনে লহরী বলতে থাকে, সত্যি আপনাকে যত দেখছি আমি তত ঘৃণা বাড়ছে আপনার প্রতি। তখনই কাবির বলতে থাকে, প্লিজ মাম্মি, তুমি এরকম করে আমার ড্যাডকে কথা বলতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখনই এ কথা শুনে দেখা যায় তখনই লহরী বলতে থাকে, ও তাই, আমার কোনো রাইট নেই তোর বাবার সঙ্গে এভাবে কথা বলা? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না, তোমার কোনো রাইট নেই, তুমি আমার সঙ্গে একদম এ ভাষায় কথা বলবে না, একদম একদম এভাবে কথা বলার চেষ্টাও করবে না। তখনই এ কথা শুনে লহরী বলতে থাকে, ঠিক আছে, বলবো না, কিন্তু কিন্তু আমার স্কুলের স্টুডেন্টদের সঙ্গে এরকম ব্যবহার করলে অবশ্যই আমি মুখ খুলবো। তুমি বোর্ড অফ ডিরেক্টরস এ আছো, কলেজে নয়। এদিকে দেখা যায় ভয় পেয়ে বিজন বিজন সেই কুসুমপুর গ্রামে আসে। ঠিক তখনই বিজনকে ধরে ফেলে শিবপ্রসাদ আর বলতে থাকে, এখন 1 সেকেন্ডের মধ্যে আমি তোর মুখোশটা খুলে দিতে পারি, তোকে আমি সবার সামনে বিজন রূপে নিয়ে আসতে পারি, সেটা আমি অবশ্যই করব, মনে রাখিস তুই।